সুধী দর্শক, আইন উপদেষ্টা বলেছেন গত 17 মাসে যে পরিমাণ সংস্কার হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কিন্তু প্রশ্ন হলো, এই সংস্কারগুলো কোথায়? জনগণের জীবনে এর প্রতিফলনই বা কি? আইন শৃঙ্খলা, নির্বাচন এবং নিরাপত্তার বাস্তবতায় আমরা আসলে কি দেখছি? একদিকে বলা হচ্ছে ঐতিহাসিক সংস্কার, অন্যদিকে আইন শৃঙ্খলার অবনতি, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সনাতন ধর্মীর মানুষজনকে ভীরণভাবে হত্যা করা হচ্ছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করা হয়েছে। তাহলে সংস্কার কি কাগজে কলমে নাকি বাস্তবে? ভিডিওতে আমরা মুখোমুখি দাঁড় করিয়েছি 17 মাসে ঠিক কোন সংস্কার হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আজকের বাংলাদেশের চ্যানেলের পক্ষ থেকে আছে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইফ এবং আমি তানভীর। জনাব সাইফ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলে যারা শুনছেন তাদের সবাইকে। জনাব সাইফ, আপনার কাছ থেকে যদি এই বিশ্লেষণটা একটু শুনতে পারতাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন গত 17 মাসে যে পরিমাণ সংস্কার হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। অ্যাকচুয়ালি উনি সংস্কারগুলো কি সংস্কারগুলোর কথা বলছেন এবং কিভাবে এর প্রতিফলন মানুষের দৈনন্দিন জীবনে হচ্ছে, আপনার বিশ্লেষণটা যদি বলতেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জনাব আসিফ নজরুলের গত 19 তারিখের একটি ঘটনা সম্ভবত আপনার হ্যাঁ, হ্যাঁ, নজরে এসেছে। সেটি হলো গাইবান্ধা হ্যাঁ। ইনডোর স্টেডিয়ামে তিনি গিয়েছিলেন গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি হুম, মত হুম, হুম। বিনিময় সভায়, এবং সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল। এবং সেইখানটায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে হুম, হুম, সম্পৃক্ত ছিল গাইবান্ধা জেলা, এবং সেখানে নানাবিধ প্রশ্নে হুম, হুম, জর্জরিত করা হয় জনগণের পক্ষ থেকে। ওই সকল ছাত্র জনতা তাদের পক্ষ থেকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে যান এবং সেখানে মেজাজ হারিয়ে ফেলেন। তারপরে আবার তারাই ওই সকল ছাত্র জনতা তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এবং সেখান থেকে তাকে সরে আসতে হয়েছে, তাকে চলে যেতে হয়েছে। এরকম একটি পরিস্থিতি তৈরি হয়। মুহুর্মুহু স্লোগান, হুম। বিক্ষোভ, এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাই হোক, আসিফ নজরুল সাহেব এই কথাটি বলেছেন যে সংস্কারের কথা। আসলে তো সংস্কারের যে শব্দটি উচ্চারণ করা হয়েছিল জুলাই আগস্টে, সেখানে আমরা রাষ্ট্রীয় সংস্কারের যে বিষয়গুলো আমরা পরবর্তী সময়ে দেখলাম, মূলত সংস্কারের বিষয়টি হলো কি, আওয়ামী লীগ নিধন করাটাই হলো এই সরকারের সংস্কার। মূল লক্ষ্য, এই এই কারণে আমি সংস্কারের মূল বলতে লক্ষ্য। চাই, মূল লক্ষ্যটি মূল লক্ষ্যটি হলো যে এখানে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, রিসেট বাটন হুম, 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 চেপে দেওয়া, 1971-এর ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হুম, হুম, সব কিছু মুছে ফেলা। আমরা লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে, হ্যাঁ, হ্যাঁ, স্মৃতিচিহ্ন আছে, সব জায়গায় কিন্তু সাংঘাতিকভাবে আঘাত করা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। ৭ বীর শ্রেষ্ঠর ভাস্কর্য পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। হুম, হুম, মুরাল ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, 1971-এর আমাদের বাংলাদেশের যে আইডেন্টিটি, বাংলাদেশের যে জেনেটিক্স, হুম, বাংলাদেশের হুম, যে হুম, ডিএনএ, বাংলাদেশ নামটির সাথে বাংলাদেশের জন্মের সাথে যে ইতিহাস জড়িত, সেই ঐতিহাসিক স্থাপনাগুলো যেমন আক্রান্ত হয়েছে, তার স্মারক যে ১৬ ডিসেম্বর, হুম, ২৬ মার্চ, আপনি লক্ষ্য করে থাকবেন যে প্রতি বছরই এই ২৬শে মার্চ কিংবা ১৬ ডিসেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি অনেক দিন প্রস্তুতি নেয় ছেলেমেয়েদের কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য। সেই কুচকাওয়াজ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে এই সরকার ক্ষমতা আসার পর থেকে। এর অর্থ হলো যে ১৬ই ডিসেম্বর কোনো বিজয় অনুষ্ঠান, তেমন কোনো অনুষ্ঠান হবে না, ২৬শে মার্চ হবে না। এই বিষয়, এটি একটি সংস্কারের বিষয় এবং সেই সেই ক্ষেত্রে আসিফ নজরুল যথার্থই বলেছেন, হুম, হুম, হুম। ঠিকই বলেছেন যে আগে এর আগে এত সংস্কার মানে বাংলাদেশে বাংলাদেশের আগে ইতিহাস হয়নি, নিয়ে এরকম হয়ইনি। সংস্কার এর আগে কখনোই হয়নি। বাং না, না, বাংলাদেশের ইতিহাসের বিষয়গুলি যে আজকে
যদি ধরেন জাতীয় হুম হুম পার্টিও হুম। ক্ষমতায় হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ। বিএনপিও ক্ষমতায় ছিল, কিন্তু সেই শাসনামলে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু তাদের ভিন্নমত আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রশ্নে কিন্তু বিএনপির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু ঐতিহাসিক সত্যাসত্যের কিছুটা বিরোধ আছে। কিন্তু তারপরেও তারাও কিন্তু ১৬ই ডিসেম্বর, ২৬ মার্চ এই সমস্ত দিবসগুলিকে এত ট্রু ট্রু খাটো করে দেখেনি, এত ট্রু। ফিকে করে দেখেনি। হ্যাঁ, তো এটি এই সময়ে হয়েছে। কাজেই আসিফ নজরুলদের সময়ে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ক্ষেত্রে একটি সংস্কার তারা করেছেন। এবং শুধু তাই না, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অসম্মান করা হয়েছে এই সময়ে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, এই ধরনের ঘটনা অনেকগুলি সংঘটিত হয়েছে এবং প্রধান বিচারপতিকে অপমান, অপদস্থ করা হয়েছে, হুম। হাতকড়া লাগানো হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে, হুম পৃথিবীর হুম হুম। ইতিহাসে বিরল। কাজেই এই বিরল ঘটনাটি তো অবশ্যই সংস্কারের মধ্যে, তাদের ভাষায় যে সংস্কার তারা করছে, মানুষ দেখছে সংস্কার হয়েছে, এইভাবে সংস্কার হয়েছে। বিচার বিভাগে আগস্ট মাসের প্রথম পর্যায়েই, সম্ভবত ১২ই আগস্টের মধ্যেই, আপনার মনে আছে, হাইকোর্ট মোড়ে সেইখানে একটা সমাবেশ করে এই যে যারা ছাত্র হুম আন্দোলনের হুম হুম। নেতৃত্ব দিয়েছিল, আহ, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কিংবা সার্জিস আলমদের নেতৃত্বে একটি সমাবেশ করে এক ধরনের মব সৃষ্টি করা হয়েছিল, যাতে এই প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের অনেকেই পদত্যাগ করতে বাধ্য হয়। তাদেরকে ক্ষমতা, মানে চেয়ার ছেড়ে দিতে আহ্বান জানানো হয়েছে হাইকোর্টের সামনে সমাবেশ ডেকে, এবং বাধ্য করা হয়েছে যে ডক্টর আসিফ নজরুল কিন্তু সেটা হুম হুম। লুটিয়ালি করেছিল, প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা যাতে পদত্যাগ করে, এবং সেই বাধ্য করে পদত্যাগ করা হয়েছিল। সেটি একটি সংস্কার। এবং এই ধরনের সংস্কার আরও অনেকগুলো বলা যাবে, যে ইতিহাসে এরকম সংস্কার ৫৪ বছরে, ৫৫ বছরে আগে কখনোই হয়নি। একটি ৩২ নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার। ৩২ নম্বর কেবল একজন মানুষ, শেখ মুজিবুর না। রহমানের বাড়ি নয়, এটি ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেহেতু জড়িত, এবং সেই ৩২ নম্বর ৫ই আগস্ট তো প্রথম পুড়িয়ে দেওয়া হলো। তারপরে ৬ মাস পরে আবার ৫ই বুল ফেব্রুয়ারি হুম। বুলডোজার নিয়ে ঘোষণা দিয়ে, সকালবেলায় আগের দিন থেকে ঘোষণা দিয়ে সেই ৩২ নম্বর ভেঙে ফেলা হবে, এই ধরনের নোটিশ দিয়ে প্রশাসনের সামনে, সরকারের চোখের সামনেই ঘটনা এবং সংঘটিত তখন হয়েছে, কিন্তু এবং প্রেস সেখানে সচিব বিভিন্ন সহ বাহিনীর উপর। আরো কয়েকজন বলেছেন যে অ্যাকচুয়ালি ওরা জানতো না যে এইরকম একটা আক্রমণ করা হবে ৩২ নাম্বারে। হ্যাঁ, এটা তো এক ধরনের হ্যাঁ হ্যাঁ। মিথ্যাচার, নির্জলা মিথ্যাচার করেছেন। ৩২ নম্বর ভেঙে ফেললো, বুলডোজার হুম। দিয়ে গুঁড়িয়ে ফেললো। সেটা বলতে পারেন যে এই যে এটিও কিন্তু ৭১-এর উপর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর, স্বাধীনতার সূতিকাগার, এটা ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু একটি, তাদের ভাষায় যে সংস্কার, এটি ইতিপূর্বে কখনোই হয়নি। আসিফ নজরুল যথার্থই বলেছেন। শুধু তাই না, আপনি যদি একটার পর একটা ঘটনা লক্ষ্য করেন, যে প্রথম আলো এবং ডেইলি স্টার এর এই অফিসের সামনে আগে একবার যেটি হয়েছে, সেটি হলো সেখানে গরু জবাই করা হয়েছে তৌহিদি জনতার নামে, এবং সেই ধরনের লেবাসধারীরা, জঙ্গি লেবাসধারীরা, তারা সেখানে গরু জবাই করে সেখানে জিয়াফতের অনুষ্ঠান করেছে। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আহ, এই হাদির হত্যাকাণ্ডের ঘটনার দিন হামলা করে প্রথম আলো এবং ডেইলি স্টার হুম হুম। জ্বালিয়ে দেওয়া হলো। তো মিডিয়ার উপরে একটা ভয়াবহ চাপ সৃষ্টি আছে, চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই ধরনের ফিজিক্যালি একেবারে হামলা করে পুড়িয়ে দেওয়া, এবং সেখানে ডেইলি স্টারের ২০ জন কর্মী যারা চাকরি করে, তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো যদি ফায়ার ব্রিগেড আর আধা ঘন্টা পরে আসতো, তাহলে তাদের হয়তো লাশ মৃতদেহ হয়ে বের করতে বেরিয়ে হতো আসতে অফিস হতো থেকে। সেখান থেকে। হ্যাঁ, এবং এই ঘটনাটিও বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। নজিরবিহীন, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই ধরনের কোনো মিডিয়া হাউসে সারা পৃথিবীতেই কিন্তু এই ধরনের নজির নেই যে হামলা হয়েছে। তো সেটির দিক থেকে, হ্যাঁ, সংস্কার, ডক্টর আসিফ নজরুল যেটি বলেছেন যে এই ৫৪ বছরে এর আগে এত সংস্কার হয়নি,
এই সংস্কারগুলো তো হয়নি। তারপর আপনি যদি ধরেন যে এইভাবে মব সৃষ্টি করে কয়েক হাজার মব সৃষ্টিকারী ছাত্র জনতার নামে কিংবা তৌহিদি জনতার নামে কিংবা নারায়ে তাকবীর আল্লাহু হুম হুম হুম। আকবার স্লোগান দিয়ে হিন্দু সম্প্রদায়ের একটা ছেলে দীপুচন্দ্র দাসকে যেভাবে পিটিয়ে এবং তার অর্ধমৃত দেহটিকে আবার রাস্তায় একটা গাছের সাথে ডালে ঝুলিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা, এই ধরনের ঘটনা নজিরবিহীন। এটিও সংস্কারের একটি অংশ। কারণ কি, ভীতির সংস্কার করা, একটা ভীতির একটা সংস্কৃতি চালু করা, ত্রাসের সংস্কৃতি চালু করা, এটা কিন্তু এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আপনার সংগঠিত হয়েছে। আপনার অনেকগুলো হিন্দু সম্প্রদায়ের অনেক সদস্যকে এভাবে হত্যা করা হয়েছে। তো এইগুলিও তো আমি বলবো যে এটি সংস্কারেরই অংশ। তারপরে দেখেন প্রশাসনে হুম হুম হুম। রদবদল করা হয়েছে। প্রশাসনে যারা কর্মকর্তা তাদের মধ্যে যে ধরনের রদবদল করা হয়েছে, সেখানে তারা চেষ্টা করেছে যে আগে আওয়ামী লীগ শাসনামলে যারা প্রশাসনে ছিল হুম তাদেরকে হুম হুম। ওএসডি করা। এটি ওএসডির সংখ্যা এখন ইতিহাসের সবচেয়ে বেশি। এখন ওএসডি পুলিশ প্রশাসন বলেন, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বলেন। শুধু এবং শুধু শিক্ষকদের তাই নয়, যে শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি ন্যাক্কারজনকভাবে যেভাবে যে ওরা যেমন কোটা না মেধা বলে আন্দোলন করলো, সেই মেধার মর্যাদা না দিয়ে কোটাতেই কিন্তু এই যারা আন্দোলনের সাথে জড়িত তাদের সবাইকে সুযোগ সুবিধা দিয়ে সামনে নিয়ে আসা, সবাইকে সামনে নিয়ে আসা হয়েছে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ এক ধরনের সংস্কার। যারা একসময় আন্দোলন করে স্লোগান দিয়েছে কোটা নয় মেধা, এখন দেখা যাচ্ছে যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে হ্যাঁ তাকে চাকরি দিতে হবে। এই ধরনের আমাদের ইতিপূর্বে আরো কয়েকটি ঘটনা আমরা লক্ষ্য করেছি যে নাহিদ ইসলামের হ্যাঁ আহ, হ্যাঁ। বোন নামে একজনকে এভাবে চাকরি দেওয়া হয়েছে, এবং শোনা যাচ্ছে যে আহ, তেমন কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এখন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত জড়িতরা এখন নানাভাবে চাকরিতে পুনর্বাসন শুধু তাই না, করা এবং হচ্ছে। এদের নামে প্রচুর এবং পরিমাণ জুলাই ঘুষ কেলেঙ্কারির খবর আমরা অলরেডি বিভিন্ন পত্রপত্রিকায় অথবা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। হুম হুম। পাওয়া যাচ্ছে। এবং জুলাই যোদ্ধাদেরকে কার্ড দেওয়া হচ্ছে, এবং জুলাই যোদ্ধা হিসেবে হুম যারা হুম হুম। স্বীকৃত তাদের দিক থেকে প্রশাসনের কাছে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে, এবং এই কার্ড দিয়ে তারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অনেক কিছুই তারা করছে। সেটিও তো একটি সংস্কার। এই ধরনের সংস্কারের জন্য ডক্টর আসিফ হুম নজরুল হুম হয়তো বলেছেন। এবং শিক্ষাঙ্গনে যে হুম ঘটনাটি হুম। সংঘটিত হয়েছে, যে শিক্ষকদের উপরে এক ধরনের মব সৃষ্টি করে অনেক প্রধান শিক্ষককে, সরি, অনেক প্রিন্সিপালকে, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল কিংবা আপনার ভিসি প্রভিসি প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে তারা তাদের পছন্দের মানুষকে হুম হয়তো হুম হুম। বসিয়েছে। এটি একটি সংস্কার। কিংবা আপনি যদি ধরেন যে আপনি জানেন সুরভি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল হ্যাঁ চাঁদাবাজির অভিযোগে, তার হ্যাঁ হ্যাঁ। বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। সেই মামলা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল। পরবর্তী সময়ে দেখা গেল কি, যে সসম্মানে তাকে খুব দ্রুত একটা চাঁদাবাজির মামলা 385 এর মামলায়, নন বেইলেবল সেকশনের এই মামলায় অত সহজে, যেখানে সাধারণ আসামির ক্ষেত্রে হুম বেইল হুম। হয় না, জামিন হয় না, সেখানে আমরা দেখলাম যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তার পক্ষে কিভাবে সাফাই গাওয়া হলো। এটা আইনানুগভাবে ঠিক আছে, যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে কোর্ট সেটি বিবেচনা করবে এবং সেখানে না, তাকে এটাকে জামিন এটাকে দেবে। বলা কিন্তু হয়েছে দেখা গেল বিভ্রান্তি যে করার জন্য এখানে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলা, আজকে যে মামলাগুলো হচ্ছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত মামলা হচ্ছে, এগুলো তো দিনের আলোর মতো হ্যাঁ স্পষ্ট। হ্যাঁ। অসংখ্য মামলা যেখানে যার হুম কোনো হুম। ভিত্তিই নেই। সেখানে তো 18 মাস, আপনি 16 আপনি মাস শুধু আওয়ামী লীগ অতিবাহিত কর্মীদের কথা হয়। না, অসংখ্য দেখেন আসামি। আনিস আলমগীরের মতো সাংবাদিক আজকে 3 মাস ধরে প্রায় জেলে পড়ে আছে। কারণ কারণ হ্যাঁ, কারণ ওনাকে। এবং শুধু আনিস আলমগীর কেন, আমি যদি বলি হুম মোজাম্মেল বাবু, একাত্তর টেলিভিশনের যিনি, হুম কিংবা হুম হুম। শ্যামল দত্ত,
প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। এই ধরনের অনেক সাংবাদিক, শতাধিক সাংবাদিক আজকে অনেক দিন যাবৎ কারাগারে আছে, তাদের জামিনের খবর নেই। তো সেইখানে সুরভিরা রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধাটা পাচ্ছে, কাজেই এটাও কিন্তু অবশ্যই। সংস্কার। মাহাদি হাসান নামের এক হ্যাঁ, কিশোরীর হ্যাঁ। কথা আপনি জানেন, যে হবিগঞ্জে যে আগুন জ্বালিয়ে থানা জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, এসআই হ্যাঁ, হ্যাঁ। সন্তোষকে পুড়িয়ে হত্যা করেছে বলে হুম। স্বীকার করলো, তারপরেও তাকে গ্রেপ্তার করার পর তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। তো সেটিও তো একটি সংস্কার। এই যে সবকিছু মিলিয়ে আসিফ নজরুল যে কথা বলেছেন, যে সেখানে মব লিঞ্চিং এবং হত্যাকাণ্ড, বিচার বিভাগ থেকে হুম, হুম, বিচারপতিদের হুম। অপসারণ, জ্বালিয়ে পুড়িয়ে ৩২ নম্বর পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, প্রথম আলো, ডেইলি স্টার কিংবা আপনি ছায়ানটের মতো একটা নিরীহ সাংস্কৃতিক সংগঠন, এরা তো কোনো না। রাজনীতির সাথে জড়িত না, সেইখানেও হামলা করা, কিংবা আপনার যে হুম, হুম। উদীচী শিল্পী গোষ্ঠীর অফিসে আগুন দেওয়া, হামলা করা, এই সামগ্রিকভাবে প্রশাসনের ব্যাপক রদবদল এবং নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যা কিছু করার তা সব কিছুই করা হচ্ছে বলে মানুষ মনে করে। সেইগুলো এগুলোও সংস্কারের অংশ। তারপর শিক্ষা প্রতিষ্ঠানে যা হচ্ছে, সেখানে শিক্ষকদের উপর যে মব হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, সেগুলো সংস্কারের অংশ। আর এই সব কিছু মিলিয়ে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা, এই সব কিছু মিলিয়েই আমি বলতে চাই ডক্টর আসিফ নজরুল ইজ রাইট। তার বয়ানটি, তার যে বক্তব্য, সেই বক্তব্যটি এই অর্থে সঠিকই বলেছেন। ইতিপূর্বে যা হয়নি, এই সরকার এসে সেই সংস্কারের কাজগুলি করেছেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইফ, আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। তো দর্শক মণ্ডলী, আজকের বিশ্লেষণ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল ঐতিহাসিক সংস্কার বলতে যেটা বুঝাতে চেয়েছেন, বেসিক্যালি আমি যেই ধারণা পেলাম সেটা হলো, বাংলাদেশে এখন মব লিঞ্চিং করে যেভাবে বিচার করা হয়, যেভাবে হত্যা করা হয়, কিংবা যেভাবে আগুন ধরানো হয়, যেভাবে বিল্ডিং পুড়িয়ে দেওয়া হয়, যেভাবে ৩২ নম্বর ভেঙে দেওয়া হয়, সংস্কার বলতে আসিফ নজরুল সেটাই বুঝিয়েছেন। আমরা সত্যি এরকম সংস্কার আগে কখনোই দেখিনি বাংলাদেশে। জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি আর উন্মোচন হবে। সংস্কার যদি সত্যি ঐতিহাসিক হয়, তাহলে প্রশ্ন করার ভয় কেন? আজকে আনিস আলমগীরের মতো সাংবাদিকরা কেন জেলে পড়ে থাকবেন ৩ মাস ধরে? কমেন্টে বলুন আপনার চোখে এই ১৭ মাসের সবচেয়ে বড় সংস্কার কোনটি। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ প্রশ্ন না করলে ইতিহাস লেখা হয় একতরফায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।